আওয়ামী লীগের সঙ্গে ভারতের দহরম মহরম সম্পর্ক এটা অজানা নয়। যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন, আমরা আশা করেছিলাম যে ভারত হয়তো নেহায়েত বন্ধুত্বের খাতিরে তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু কোনো অবস্থাতে এটা দীর্ঘমেয়াদে তারা রাখবে না। তারা তাকে রাশিয়া পাঠাবে, লন্ডনে পাঠাবে, তৃতীয় কোনো দেশে পাঠাবে, এইরকম একটা প্রচার এবং প্রোপাগান্ডা 2024 সনের প্রথম 3 মাসে প্রবল ছিল। আজকে শেখ হাসিনা চলে যাবে, কালকে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু আমাদের সকল বিশ্বাসকে রীতিমতো অপমানিত করে যখন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনা তাদের রাজকীয় মেহমান এবং তারা শেখ হাসিনাকে ওন করবে, আশ্রয় দেবে, এর কারণ হলো আওয়ামী লীগকে তারা বন্ধু মনে করে, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে দুটো, অর্থাৎ ক্ষমতাসীন যে বিজেপি, নরেন্দ্র মোদীর সরকার, তার সঙ্গে যে সকল সহযোগী মানে জোট শরিকরা রয়েছে, তারা প্রথমে বৈঠকে বসলেন, রাজনৈতিক বৈঠক। সেই রাজনৈতিক বৈঠকে সর্বদলীয় সিদ্ধান্ত হলো যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আশ্রয় এবং প্রশ্রয় দেবে। বোঝার চেষ্টা করুন, যেমন ধরুন বাংলাদেশে মানে আওয়ামী লীগ একটা জোট আছে, বিএনপি জামাতের একটা জোট ছিল, এরকম নরেন্দ্র মোদী সরকারের একটা জোটগত সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে। এরপরে যে কাজটি করা হলো সেটা হলো পার্লামেন্টে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হলো এবং সেই বৈঠকে মানে কংগ্রেস থেকে শুরু করে যে সকল আঞ্চলিক দল রয়েছে, এমনকি মমতা ব্যানার্জির দল, তারাও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা প্রোটেক্ট করবে। তো এটা গেল তৃতীয়, মানে পার্লামেন্টের মধ্যে সর্বদলীয় পার্লামেন্টারি কমিটি। এর বাইরে রাজনৈতিক অঙ্গনের যে বৈঠক, বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে অন্য যে সকল রাজনৈতিক দল, তারপরে সুধী সমাজ, থিঙ্ক ট্যাঙ্ক, ব্যবসায়ী, সবাইকে একত্র করে ফেলল নরেন্দ্র মোদী সরকার 2025 সনের দিকে। আবার তারা সিদ্ধান্ত নিল যে তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করবে। এই জন্য মানে তার নিরাপত্তার ক্ষেত্রে একেবারে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিশ্চিত করা হলো, যেটা রাহুল গান্ধীকে দেওয়া হয়, সোনিয়া গান্ধীকে দেওয়া হয়, এবং রাষ্ট্রের মানে প্রধানমন্ত্রীর পরে যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাকে যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবেই তাকে ওইভাবে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে ঢেকে রাখা হলো। এরপর আমি একটু ধারাবাহিকভাবে বলছি, আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা বাংলাদেশে বগল বাজাতে থাকলাম, শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, মারা যাচ্ছে, বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি সব কিছু। আর ওদিকে শেখ হাসিনা ধীরে সুস্থে গোপনে একটার পর একটা সাক্ষাৎকার দিয়ে সে উথাল পাথাল শুরু করলেন, এবং তখন আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হবে। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হলো, জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হলো, কিন্তু ভারত বলতে গেলে অনেকটা লজ্জা শরম ত্যাগ করে যেভাবে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো, এবং তাদের যে সকল হ্যান্ডস রয়েছে বাংলাদেশে, একটা রাষ্ট্রে যে সকল হ্যান্ডস রয়েছে, সম্ভবত 2025 সন থেকে তারা এই হ্যান্ডসগুলোকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে তারা ব্যবহার করা শুরু করে দিল। সেই শুরু করে তাদের প্রস্তুতি যখন প্রায় একেবারে নিষ্পন্ন হলো, সম্পূর্ণ নিষ্পন্ন হয়ে গেল, তখন তারা তাদের মুখোশ নেকাব খুলে ফেলল। খুলে ফেলে তাদেরই মদতে তারা শেখ হাসিনাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটার পর একটা যে বিদেশি গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, সেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে সাক্ষাৎকার দেওয়াতে শুরু করল, এবং পুরো ভারতবর্ষ বলতে গেলে আওয়ামী লীগের জন্য তারা অবারিত করে দিয়েছে। আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি না, বা আওয়ামী লীগের যে কোনো মন্দ কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, আমরা নিজেরা নিজেরা বলছি যে কলকাতাতে, দিল্লিতে আওয়ামী লীগের লোকজন গা ঢাকাতে আছে, তাদেরকে দেখলে
সেই স্থানীয় ইন্ডিয়ানরা রাগ হয়ে যাচ্ছে, পিটাতে চাচ্ছে। ওবায়দুল কাদের ঘর থেকে বের হতে পারে না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও ঘর থেকে বের হতে পারে না। এই কথাগুলো আমরা প্রচার করছি সামাজিক মাধ্যমে, কিন্তু যারা সত্যিকার অর্থে জানেন যে দিল্লি, তারপরে কলকাতা, গুয়াহাটি, তারপরে অন্যান্য যে সকল বড় বড় শহরে বাঙালিরা রয়েছেন, আওয়ামী বাঙালিরা রয়েছেন, তারা কিভাবে সেখানে রাজা বাদশার মতো হেলে দুলে ওখানকার রাজনীতিবিদ, আমলা কামলা তাদের সাথে চলাফেরা করে যেভাবে মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তৎপরতা চালাচ্ছে, তার কিছু নমুনা আমরা নভেম্বর মাস থেকে বাংলাদেশে দেখা শুরু করেছি। এবং এই সময়ের মধ্যে অর্থাৎ গত 14 মাসে ধারাবাহিকভাবে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের দ্বারগুলো বন্ধ করেছে, আমরা যেটা কল্পনাই করতে পারিনি যে ভারত এত বড় একটা ঝুঁকি নেবে। আমাদের একটা ধারণা ছিল যে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারতে যায়, তারা যদি ভারতে না যায়, ভারতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে, অনেক গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে, অনেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে, কিন্তু ঘোড়ার ডিম কিছুই হয়নি। আমরা ভারত থেকে যে পরিমাণ আমদানি করি, আমাদের টোটাল আমদানির অলমোস্ট 46%। তো বাংলাদেশের এই 46% আমদানি নাম্বার 1 ভারত। এটা যদি আমরা বাংলাদেশ ভারত থেকে না আনি, ভারত কান্নাকাটি করবে। আমাদের এই যে এক্সপেকটেশন, এটার উপর রীতিমতো চপেটাঘাত করে আমাদের অতি গুরুত্বপূর্ণ কতগুলো পণ্য সামগ্রী, যেমন টেক্সটাইল মেশিনারিজ, তুলো, তারপরে কৃষি পণ্য, চাল ডাল পেঁয়াজ আটা ময়দা, এগুলোর উপর ভারত কতগুলো ব্যারিয়ার তৈরি করলো, যাতে করে আমাদের ক্রাইসিস তৈরি হয় এবং আমাদের ব্যবসায়ীরা, ব্যাংক সবসময় একটা চাপের মধ্যে থাকে। আমরা ধারণা করেছিলাম যে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি, শেখ হাসিনার জামানাতে আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা অসম চুক্তি, এই চুক্তি আমাদের সরকার বাতিল করে দেবে, আদানি আব্বা করে বাংলাদেশের পিছনে ঘুরবে। আর আদানির সঙ্গে যেহেতু সেই নরেন্দ্র মোদী সরকারের খুব ভালো সম্পর্ক, নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত সম্পর্ক, তো সেক্ষেত্রে আদানি তার সেই প্রজেক্ট রক্ষা করার জন্য তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করবে। আদানির বাইরে আমাদের সুন্দরবন এলাকাতে আরেকটি যে খুব বড় কয়লার যে প্ল্যান্ট করা হয়েছে সেখানে, অর্থাৎ কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এই কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরও অনেকগুলো বড় বড় প্রকল্প রয়েছে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প। তো আমাদের ধারণা ছিল যে এই প্রকল্পগুলো রক্ষার স্বার্থে যাকে বলা হয় ভারত আমাদের সাথে নমনীয় হবে, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটছে। আদানি এখন উল্টো চাপ দিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা টাকাগুলো আদায় করেছে তার চেয়ে আরও বেশি টাকা এখন তারা চাচ্ছে, এবং সরকারের উপর এমন চাপ সৃষ্টি করেছে যে সরকার বলতে গেলে এখন বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখার জন্য আদানির টাকা দিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে যে সকল প্রকল্পগুলো, রেলের সাথে যে সকল প্রকল্প ছিল সেগুলো বন্ধ, তারপরে আমাদের ট্রানজিটের জন্য যে সকল প্রকল্প ছিল সব বন্ধ, ভারতের কোনো ট্রানজিট এখন ভারত ব্যবহার করছে না। এর বাইরে যে সকল সরকারের সঙ্গে G2G, সরকার টু সরকার, আবার পিপিপি, প্রাইভেট পাবলিক যেটা পার্টনারশিপ, এটার অধীন ভারতের যে সকল বিনিয়োগ ছিল, অনেকগুলো বিনিয়োগ মাঝপথে বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে, লোকজন সহকারে ভারত সেই প্রকল্পগুলো বন্ধ করে চলে গেছে। আপনি সেটাও আঁকড়ে ধরলেন না, আপনি চুপ্পুকে দিয়ে সাইন করালেন। কি হলো এটা? আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের এই কাণ্ডটা দিয়ে খুশি করতে। কাকে? তারেককে খুশি করতে। কি করলে তারেককে খুশি হয়? আর তারেককে খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয়, তাকে যত কম পারা যায় বেজার করা। সবটা বেজার আপনি ঠেকাইতে পারেন নাই, এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে নিজে ফাঁসির দড়িটা গলায় টেনে নিচ্ছেন, এটা হুঁশ নেই আপনার। এনিওয়ে, কিন্তু আপনি গণভোট আয়োজন করছেন কেন? এই প্রশ্নটা তুলছি কেন? উনি যা করেছেন তাতে গণভোটটা না করলেও ওনার কিছু যায় আসতো যেত না। গণভোট না থাকলেও উনি যা করছেন গণভোট দিয়ে উনি তাই করছেন। যেমন গণভোট নিজে কি কোনো ইনিশিয়েটিভের ক্ষমতাতে বৈধতার সমস্যা আছে?
এটাতে কি কোনো হেল্প করছে তাকে? উত্তর হলো যে না, উনি এই অর্থে গণভোট চালু করেন, মানে গণভোটটা দেওয়ার ব্যবস্থা করছেন, সেটা ইলেকশনের সাথে দিক আর আগে দিক, উনি দিয়েছেন ইলেকশনের সাথে, কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা, ওনার ক্ষমতার বৈধতাকে এখতিয়ারকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে উনি কোনো ভরসা করছেন না, ভরসা করে এই অর্থে গণভোটটা দেন না এমনি। সেটা বুঝলাম কি করে? এইটা বোঝা গেল যেভাবে গণভোটটা দিচ্ছে উনি জুলাই সনদটা মানেন কিনা। আচ্ছা কি আশ্চর্য, জুলাই সনদ তো ওখান থেকেও মানা হবে না, উনি যা বলছে এইটাকে দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে, কিন্তু না, গণভোটে দিলেও আর না দিলেও দুটোই সমান। কেন? কারণ উনি নিজেই আবার বলতেছেন জুলাই সনদ যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল ওইটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাশ করাইতে হবে। এবার বুঝছেন আমার কথা? অর্থাৎ গণভোটে কিছু করে না না করেন, সকল জুলাই সনদে কিছু লেখা থাক আর না থাক এগুলো কোনোটাই এখতিয়ার নাই, সরি কোনোটাই বৈধ হবে না যদি না এটাকে পরবর্তী সংসদ, এই যে পরবর্তী যে হবু সংসদটা আসতেছে ওই সংসদে এটাকে পাশ করুক, তাইলেই বৈধ হবে। এই নিয়মটা এই কায়দাটা উনি বিশ্বাস করছেন। উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোনো একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে এটা সেলফ কনস্টিটিউশনের পার্ট, এটা নিজে নিজেই কনস্টিটিউশনের পার্ট হয়ে যায়, এটা তিনি বিশ্বাস করেন না। ফলে এরকম কোনো কিছু নিয়ম তিনি রাখেন না। ফলে এই জন্য প্রশ্ন করতেছে যে গণভোটটা দিলেন কেন? তাহলে সবই যদি পরবর্তী সংসদে পাশ হওয়ার পরে বৈধ হয় তো তাহলে গণভোট শব্দ উচ্চারণের দরকার কি? বলতেন এটা জুলাই সনদ হয়েছে, জুলাই সনদটা পরবর্তী সংসদে পাশ হবে। ওই যে উনি যেভাবে বলছেন পরের সংসদে 6 মাসের মধ্যে পাশ হতে হবে, হ্যাঁ এগুলো সবই বলেন, কিন্তু এগুলো কোনো কিছু দিয়ে ঠেকবে না, সবকিছুই তার মানে ফাইনালাইজড হবে, ফাইনাল সে শেষ বক্তব্যটা বলার ক্ষমতা দিয়ে দিয়েছেন উনি পার্লামেন্টকে। ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতায়, এবং সেই হবু সংসদের পার্লামেন্টটাই, এবং আরো মানে কি বলবো এটাকে, গাদা বলে শুনতে খারাপ লাগে, স্টুপিড বলে ইংরেজিতে ভালো লাগবে, এটা হলো আলী রিয়াজের স্টুপিডিটি। আলী রিয়াজে বিশ্বাস করেছেন যে কনস্টিটিউশনে কোনো কিছু বৈধ করার, কনস্টিটিউশনালাইজ করে ফেলার একটা মাত্র উৎস হচ্ছে এটাকে সংসদে পাস। বেশি বুদ্ধিমান তো, কমিউনিস্ট তো, এবং ওর যতগুলা নিয়ে কনস্টিটিউশনাল সংস্কার কমিটি বানিয়েছিলেন, না ঐক্যমত কমিশনের কথা বলছি না, কনস্টিটিউশনাল সংস্কার কমিটি, ওর ভিতরে অর্ধেকেরও বেশি 60%-এরও বেশি বোধহয় কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড, তাদের কমিউনিস্ট। আমি বারবার বলছি যে কমিউনিস্টদের কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণা নাই। কার্ল মার্কস কনস্টিটিউশনের ক্ষমতায় বিশ্বাস করতেন না, কিন্তু সৈনিক ক্ষমতায় বিশ্বাস করেন, একজনকে মারবে, ওটাই তো হাসিনার ভাষায় আয়নাঘর। আয়নাঘর বৈধ কার্ল মার্কসের চোখে, শুনতে খারাপ লাগবে কিন্তু এটি আসলে কার্ল মার্কস। এটি শ্রেণী রাজনীতি, এটি শ্রেণী রাষ্ট্র, এক শ্রেণী আরেক শ্রেণীর বিরুদ্ধে এইভাবে কমাবে, আয়নাঘরে রাখবে, গুণ খুম অপরাশ করতে পারবে, এটা কার্ল মার্কসের বিশ্বাস, কার্ল মার্কসের রাষ্ট্র ধারণা এটাই। ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিছু যায় আসে না, বিশেষ কাগজ মাত্র। তাহলে এই যে কনস্টিটিউশন কার্ল মার্কসের কিছু না, ফলে ওই কমিউনিস্টরা অর্ধেকে 60% মেম্বার হলো কমিউনিস্ট, ও কি বুঝবে? তো ওরা সবাই মিলে ধরে নিচ্ছে যে ইভেন এখনো তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেট খসরু বলে বেড়াইতেছে সংসদই সব ঠিক করে দিবে, সংসদেই পাশ করে দিবে যে এটা ওইটা কনস্টিটিউশন অংশ হয়ে যাবে। কোনো কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দেওয়া হয়েছে কি হয় না, ইভেন কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হয়েছে কিনা এইটারও কোনো দরকার নাই। এটা বিশেষ করে ম্যান্ডেট খসরু আর সালাউদ্দিন দুজনেই তাই বিশেষ করে, তারেকা বিশ্বাস করে, কিন্তু তারেকা এই বিষয়ে কথা বলে নাই কখন, এদেরকে দিয়ে বলেছে। ফলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না, সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ। এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে বিএনপির নেতাদের, সর্বোচ্চ নেতাদের ধারণা হলো এটা, যে কনস্টিটিউশনকে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ ভোটে যা লিখে দিবে, যা প্রস্তাব পাশ করবে ওটাই কনস্টিটিউশন, এটা হচ্ছে তাদের ধারণা। তাহলে এটার সঙ্গে এইবার কনফ্লিক্ট হলো আসলে আলী রিয়াজ কমিউনিস্টদের, তারা মনে করছে না না এটা হবে না,
তাহলে বিএনপি একটু সুবিধা দিতে হয়, অল্টারনেটিভ দিতে হয়। আমি খসরু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিতে হবে। ওরাই সেই জন্য যেচে বলে দিছে যে নতুন যে সংসদটা, এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন, এখন ইলেকশন, এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদটা হবে, এই সংসদটা প্রথম 6 মাস, না এবার বললে উল্টা বুঝবে মানুষ, প্রথম 180 ওয়ার্কিং ডে মানে 180 দিন, প্রথম এবার বললে ভুল হবে, প্রথম 100 দিন এর কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে, নামে কিন্তু জাতীয় সংসদ। কিন্তু আলিরিয়াজ লিখে গেছে যেভাবে, যে এইটা প্রথম 6 মাস মানে 180 দিন, 180 ওয়ার্কিং ডে মানে এটা 200 কেন 250 হয়ে যেতে পারে, কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে 2 দিন এক্সট্রা ছুটি, 5 দিন ওয়ার্কিং ডে। তাহলে 5 দিন, সপ্তাহকে 5 দিন ধরা হবে। এইভাবে ধরে 180 দিন যখন ক্রস করবে, তার ভিতরে একদিন পর্যন্ত কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে ওই সংখ্যাগরিষ্ঠ দলে। ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, এই পাওয়ার ওদের থাকবে। এই ক্ষমতাটাই ইনুসাইড দিলেন আজকে। মানে এমনি তারা বেঁধে পিটাইতো বিএনপি বা সংখ্যাগরিষ্ঠদের যেই দল, ওরা এখন বেঁধে পিটাইলেও শুধু হবে না, ওদের হাতে তুলে দিল যে আমাকে ভাই মাটিতে একদম ঘষা দিয়ে দিই, মাটিতে পিটাইলেও হবে না, তুমি আমার আরো সুবিধা করে দিলাম, তোমাকে তোমার একটা কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে দিলাম, তুমি সংখ্যাগরিষ্ঠদের এবার যা বলে দিবা তাই কনস্টিটিউশন অংশ হিসেবে। এবং খেয়াল করেন, ইউনিসেফ ক্ষমতা নিচ্ছেন 8ই আগস্ট 2024। এই 2024 থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতা কোনো বৈধতা নাই। এটা না পুরান কনস্টিটিউশনের অংশ, না কোনো নতুন বৈধতা তার আছে। এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি গণভোটে দিতেন। গণভোটে দিয়ে যে জনগণ এটাকে হাঁ বলে দিত, তাইলে ইউনূস সাহেব বৈধ হয়ে গেছেন 8 তারিখ থেকে। 8ই আগস্ট থেকে যে সব সরকারটা উনি বানাইছেন, যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন, এগুলো সব বৈধ হয়ে যেত। ওনাকে আর বৈধতার জন্য হবু সংসদের দিকে মুখ চেয়ে থাকতে হতো না, উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা হয়ে গেল। এই জন্য গণভোট আগে হওয়াটাও জরুরি ছিল, যে দুজনের সাথে মিশে না যায়। মিশে যায় মানে এখন যে দুইটা করলেন উনি, গণভোট আর দিয়ে একসাথে, তার মানে তখনও তাহলে কি হবে, গণভোটের রায় যখন আসবে বাই দিস টাইম সংসদের রায় এসে যাবে, এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে সে হুমকি দিবে, তাই গণভোটের কোনো রায়টা কি আমাদের বিরুদ্ধে যদি হয়, বিএনপির বিরুদ্ধে যদি ধরা যায় গণভোটের রায়টা হচ্ছে, সে বলবে গণভোটের রায় ফালা রাখে, আমরা সংসদে এসে গেছি, আর দরকার নেই। তাহলে এই হয়ে গেছে জিনিসটা এখন। ওকে, তাহলে সার কথাটা কি? সার কথাটা হলো এই যে ইউনূস সাহেব বিএনপিকে খুশি করলে, কি করলে বিএনপি খুশি হবে, সেই দিকে তাকিয়ে আজকের কাজগুলো করেছে। দরকার ছিল না গণভোট দিয়ে যে উনি যেখানে নিজের ক্ষমতাটাকে বৈধ করে নিতে পারতেন, এটা নিলেন না। তাহলে এখন কি হলো? তাহলে এখন যেটা হলো, হাসিনা ঠিক যেভাবে করেছিল, যে আমাকে 2008 সালের ইলেকশনে কিন্তু জিতাইবা তোমরা, তুমি মহিউদ্দিন, বুঝছো, তুমি মঈনুদ্দিন যদি আমাকে না জিতাও, কেমনে জিতাইবা আমি জানি না, আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে, তুমি ক্ষমতায় আছো। যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা দখলের দায়ে তোমাকে ফাঁসির বয়স কাটে চড়াবো। এই চুক্তি করছিল। এইটাই আপনার সবচেয়ে বড় দলিলের প্রণব মুখার্জির বই, আমি বহুবার বলছি এই কথা, আজকে ওদিকে যাচ্ছি না। ইউনূস সাহেব করলেন কি, নিজেই দড়িটা গলাটা আগাই দিলেন, যে এখন আমরা কাটেন। এটা দিয়ে মনে হচ্ছে যে ইউনূস সাহেব তারেকের সাথে ডিল করে আলাইছে, ভাই আপনি জিতাই দিবানি, আমার একটু পালা জিতে দিয়ে, আচ্ছা এই যে চুক্তিটা পড়ছেন, হ্যাঁ আপনার পালাইতে দিবে। হাসিনা নাই ওদেরকে পালাই যেতে দিছিল, তবে দেশে তো ফিরতে দেয়নি, বা ওরা নিজেরাও সাহস করে কেউ দেশে ফিরতে পারেনি। এমনকি মাসুদ, যে মাসুদের কারণে 111 কুটা করতে পারছিল, তাকে অস্ট্রেলিয়ানে কোথায়, মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় জানি রাষ্ট্রদূত করে ফাড়া রাখছে সুযোগ দিয়ে, এবং একটার পর একটা হাসিনা তার এক্সটেন্ড করে গেছে, বোধহয় 3 বার এক্সটেনশন দিয়েছে তার রাষ্ট্রদূত। শেষে দেশে ফিরে আইতে চাইছে, এখন দেশে ফিরে আইনে এইবার নিজের দল থেকে, আওয়ামী লীগ থেকে ইলেকশনে দাঁড়াতে চাইছিল, তো উনি প্রথম হ্যাঁ বলো, পরে বলতেছেন না, এটা দেখে খারাপ লাগবে, আমি বলি দিতে আছে আপনি জাতীয় পার্টি দেখে খারাপ। তো উনি ফেনী থেকে জাতীয় পার্টির হয়ে দাঁড়াচ্ছে, উনি আর সংসদ সদস্য লাভ হয়েছে কি, যত মালয়েশিয়ার লোক গেছে তার কাছে যে টাকা নিচ্ছে, টাকা মারছে প্রায়, এই যে এক লোক পিছু 10 লাখ টাকা পাইছে, 1 লাখ টাকা খরচ হয় নাই, এই টাকাটা মাইরে খাইছে না।
হাসিনা সরকার থেকে এই সুবিধা পাইছে। এমনকি এই সুবিধাটা ইউনূস সরকার আসার পরও খাইছে। ইউনূস সাহেব যখন এটা ভেঙে দিচ্ছেন প্রায় 8 মাস পরে, তারপরে এটা কমে গেছে, কিন্তু এটার জন্য ওনার বিরুদ্ধে কোনো মামলা এখন তো হয় নাই। মালয়েশিয়ায় বহুত হয়েছে করেছে ইউনূস সাহেব, কিন্তু কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এনিওয়ে, তার মানে মাসুদরা এইভাবে সুবিধা পাইছে। মাসুদ হাসিনাকে ফেভার করছে ডাইরেক্ট তাই, কিন্তু মঈন না ফখরুদ্দিন দেশে ফিরতে পারছে। তাহলে ইউনূসের বেলায় কি হবে? ইউনূস নিজেই এই জিনিসটা বেছে নিলেন, এই দড়িটা নিজের গলায় পরে নিলেন আজকে। যে ওনার হাতে যে সুযোগ ছিল গণভোটটাকে যদি আগে করতেন, তাহলে ওনার ক্ষমতাটা বৈধ হয়ে যায়। উনি সেটা করতে গেলেন না। না, বিএনপিকে অখুশি করে তো লাভ নেই। বিএনপিকে খুশি রাখলে আমি একটা আরামে তত্ত্বরায় সেটা এখন ইস্তিমুরে যাই আর আমেরিকায় যাই। ওনার তো নাকি শুনি আমি 5 দেশের পাসপোর্ট আছে, যেখানেই যান না কেন ওনার কোনো অসুবিধা হয়। আর দেশে ফেরত কি দরকার? দেশে ফেরত না চিন্তা করলে হবে। তা আজকে উনি সেইটা কল্পনা করছেন আসলে এগুলো দিয়ে। তো এই জন্য বলছে এটা স্টুপিড, এমন একটা স্টুপিড চিন্তা যে হাতের কাছে আপনি যদি এটাকে গণভোটে দিয়ে দিতেন, গণভোটে পাশ হয়ে গেলে আপনি বৈধ হয়ে যেতেন ক্ষমতা হিসেবে। তা আপনি সেটা করলেন না। আপনি বিএনপিকে খুশি করার জন্য গণভোটে একসাথে দিলেন, যাতে গণভোটে কোনো প্রভাব না থাকে। সংসদে আসল কথা। প্লাস আমাদের বিখ্যাত আলী রিয়াজ সাহেব করছেন কি, বিএনপি যেটা চায় নাই, কনস্টিটিউশনাল পাওয়ার চায় নাই, ওরা বলছে সংসদ হলেই হবে। আলী রিয়াজ এটাকে আরো বলে দিচ্ছে, প্রথম সংসদ তো বটে, একই সঙ্গে তাদের কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে টোটাল 180 ওয়ার্কিং ডে এর পর, এবং সেইটাই মূলত পাশ হয়েছে। তাহলে কি পরিমাণ ক্ষমতা দিচ্ছে এবার চিন্তা করেন। মানে এটা হলো যে চেয়ে ফাঁসির দড়ি নিজে পরাত্মক আরো করা কিছু, অনেকটা যেন ফাঁসিতে লটকানোর আগে নিজের কবরটাই নিজে খুলে রেখে গেছে। ভাই আমি ফাঁসি হয়ে গেলে পরে আমাকে কবরে দিয়ে না। এনিওয়ে, কি বলবো নাকি। তাহলে এখন আরেকটা কনসিকুয়েন্স, তাহলে কি হলো? তার মানে এখন এই অনুসারে অবৈধ, ওনার ক্ষমতা কোনো বৈধতা নেই। তাহলে যে নির্বাচন ডাকতেছেন এটার এখতিয়ার কই? গণভোট দিতেছেন এটার এখতিয়ার কই? এই প্রশ্ন উত্তর নাই ওনার কাছে। প্লাস আজকে আরেকটা প্যাচ বাধায় বেড়াইছে। দেখেন, আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই ইয়ের আদেশ, ওই যে ইলেকশনটা কোন আইনে হবে, ইলেকশনের আদেশ যেটা বলে পলিটিক্যাল পার্টি রেগুলেশন, এইটা 3 বার উনি বদলাইছেন। এই যে 3য় বার বদলায় বললেন যে জুলাই সংসদের যাদের বিচার হবে আইসিটি কোর্টে, যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তার সাথে সাথে সরকারি চাকরি হারাবেন। এটা হলো 3য় অধ্যাদেশ, তার 3য় সংশোধনী, এবং এটা অধ্যাদেশ বলে জারি করছেন। তো তাইলে আজকে আবার প্রেসিডেন্টকে সাইন করালেন কেন? প্রেসিডেন্টকে দিয়ে তো অধ্যাদেশ গুলো দাঁড়িয়ে ঘোষণা দেন নাই তো, ওগুলোকে নিজে সাইন করছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে ওগুলো সব বোয়া রিয়েল স্ট্যাটাস যেটাই হচ্ছে। আপনি আজকে ইংরেজকে দিয়ে বা চিপুকে দিয়ে সাইন করে আপনি বললেন যে আগে কনস্টিটিউশন আমরা ঠিক আছি, এটি তো আসলে বুঝাইলেন। চুপ্পু দিয়ে সাইন করানোর মানে তাই, নিজে না করে। আর একদিন নিজে করছিলেন কেন? তাহলে এই তো দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল। তো আপনি যদি চিপুকে মেনে নিলেন যে অধ্যাদেশে সাইন করার এখতিয়ার পাক, তাহলে আগে যেগুলো অধ্যাদেশে আপনি সাইন করছেন সেগুলো অবৈধ হয়ে গেছে। তাছাল কি লাগাইলেন বুঝেন? এইবার কোনো কিছুতে চিন্তা নেই। আচ্ছা, আমি যতদূর জানি তার সবচেয়ে বড় অ্যাডভাইজার ভিতরে আবার বেশি অ্যাডভাইজার যারা লিগ্যাল অ্যাডভাইজার, এরা সব আইনের লোক, কিন্তু তাও মানবাধিকার করার লোক কিংবা আইনের মাস্টার, তারাই বুদ্ধি দিচ্ছে তাকে, বোঝা না? মানে তারও রেডি আছে যে কেমনে তারেকের ঘাড়ে জিনিসটা লটকাই দিয়া তারেক আমাদেরকে যেতে দিয়ে দিবি, এই ভরসায় ওনারা নিশ্চিত হয়ে বসে আছে। সেটা আজকে ওনারা সংগঠিত করলেন। মানে যে এত বড় স্টুপিড হয়, মহিন থেকে একটু অ্যাডভোট করে নাই, বাধ্য করেছে যতটুকু করতে বাধ্য হয়েছে। আরো একটা কাণ্ড করেছে, শুধু হাসিনাকে জিতাই উনি খাবেন নাই, কিন্তু হাসিনাকে জিতানোর পরে একটা ইন্ডিয়াকে দিয়ে পিলখানা ঘটাই দিচ্ছে, নিশ্চিত করছেন যে পিলখানাটা ঘটুক, আরামে ইন্ডিয়া এটা ঘটাই দিয়ে চলে যেতে পারো ইন্ডিয়ান লোকগুলো, এটা নিশ্চিত করছে। এখন ইনু সাহেব কি সেটা নিশ্চিত করলেন? তার বিনিময়ে কি ওনারা দেশ থেকে অনুমতি পাবেন? মহিন দেশ থেকে অনুমতি পাইছিল কিন্তু পিলখানারও পরে, পিলখানারও আরো অন্তত 1-1.5 মাস পরে। ইনু সাহেবরাও কি একই রকম হবে? তার মানে কি আজকের ঘোষণা দিয়ে, ইউনুসের ঘোষণা দিয়ে পিলখানা 2 হওয়াটা নিশ্চিত করে গেলেন ঘোষণা দিয়ে? ওনারা এত নিশ্চিত কি করে হচ্ছেন যে ওই পিলখানা তারাও পিল হবে না? বুঝি না, মানুষকে এত বোকা হয়? কি তাদেরকে এত নিশ্চিত করছে?
আর এইটাই তো ইন্ডিয়া চাইছে বারে বারে, তারেক চাইছে তো এই ক্ষমতাটাই। এই জন্য তো এখনই নির্বাচন 7 তারিখ থেকে 7 আগস্ট থেকে বলে আসতেছে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। এটা কারণ কি? কোন সংস্কার ছাড়া ইলেকশন দিতে এবং তাই তো হয়েছে। আজকের ঘোষণাতে তাই উনি রাজি হলেন। তাহলে এই সংস্কার দরকার ছিল কি? কারণ বোঝা মুশকিল আসলো ওদের কাণ্ড কারখানা দিকে। ইউনূস নিজে তার মানে আগামী সংসদের সংখ্যাগরিষ্ঠ দলকে এতই ক্ষমতা দিয়ে গেলেন যে তারা কনস্টিটিউশন বন্ধু বলা যেতে পারবে